সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলম স্যার ক্লাস 5-এর গণিত বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা করছিলাম পিএসসি পরীক্ষা 2020 এর সাজেশন অনুযায়ী কাঠামোবদ্ধ প্রশ্নের সমাধান। আমরা প্রশ্নধারা 2 এর অর্থাৎ 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা থেকে আমরা সমাধান করছিলাম। আমরা বিগত ক্লাসে যেটা করেছিলাম সেটা 1 এবং 2 এর সমাধান করেছিলাম, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো 3, 4 এবং পরবর্তী আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা করব। তো চলে যাই আমরা আমাদের ক্লাসে। আমি আশা করি সবার কাছেই সাজেশন আছে। দেখে নাও আজকে 3 নম্বর গাণিতিক সমস্যা কী রয়েছে। এখানে 3 নম্বর গাণিতিক সমস্যায় রয়েছে যে এক ব্যক্তির দৈনিক আয়, ভালো করে খেয়াল করো, এক ব্যক্তির দৈনিক আয় 300 টাকা এবং দৈনিক ব্যয় 250 টাকা। এক ব্যক্তির দৈনিক আয় 300 টাকা এবং দৈনিক ব্যয় হলো 350 টাকা। তো এখানে কি বলেছে? এখানে বলেছে তার প্রতিদিনের সঞ্চয় কত, তারপরে বলেছে তার সাপ্তাহিক সঞ্চয় কত, এবং ওই ব্যক্তির গতে বলেছে ওই ব্যক্তি বছরে কত টাকা সঞ্চয় করেন। খুব সহজ, ভীষণ সহজ সমস্যার সমাধান আমরা করব। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এটা সমাধান করেছি। এটা 3 নম্বর প্রশ্ন থেকে আমি সমাধান দিচ্ছি তোমাদের। এখানে দেখো লেখা আছে, উদ্দীপকে দেওয়া আছে দৈনিক আয় 300 টাকা। ওই ব্যক্তির দৈনিক আয় 300 টাকা এবং দৈনিক খরচ হলো কত? 250 টাকা। দৈনিক আয় 300 টাকা, দৈনিক খরচ হলো 350 টাকা। তো আমরা জানি সঞ্চয় সমান কি? সঞ্চয় সমান হলো আয় বিয়োগ ব্যয়। অর্থাৎ একজন ব্যক্তি যা আয় করে তা থেকে সে যা ব্যয় করে সেটা বাদ দিলে, আয় থেকে ব্যয় বাদ দিলে যদি উদ্বৃত্ত থাকে বা অতিরিক্ত কোনো অর্থ থাকে, সেটা হলো তার দৈনিক সঞ্চয়। তো এখানে আমরা লিখেছি সঞ্চয় সমান আয় বিয়োগ ব্যয়। ওই ব্যক্তির দৈনিক সঞ্চয় হবে তাহলে কত? 300, অর্থাৎ আয় কত ছিল? 300 বিয়োগ ব্যয় হলো কত? 350 টাকা, 250 টাকা। তাহলে কত টাকা সঞ্চয়? দৈনিক সঞ্চয় হলো, বিয়োগ করেছি আমরা 300 থেকে 250, কত হয়েছে? 50 টাকা। তাহলে তার দৈনিক সঞ্চয়ের পরিমাণ কত হচ্ছে? দৈনিক সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 50 টাকা। খুব সহজ উত্তর লিখেছি যে ওই ব্যক্তির দৈনিক সঞ্চয় 50 টাকা। উত্তরটা একদম ক্লিয়ারলি লিখতে হবে যেভাবে প্রশ্ন চেয়েছে। অনেকে শুধু লেখে, রস্যও লিখে, শুধু সংখ্যাটা লিখে রাখে না। এটা একদম ক্লিয়ার করে লিখবো আমরা যে ওই ব্যক্তির দৈনিক সঞ্চয় 50 টাকা। তাহলে কয়ের সমাধান হয়ে গেল। খতে বলেছিল যে ওই ব্যক্তি সপ্তাহে কত টাকা সঞ্চয় করে। তো এখানে আমরা লিখেছি, দেখো যে ক হতে পাই দৈনিক সঞ্চয় 50 টাকা। এই যে ক থেকে আমরা পেয়েছি কত? একটা প্রশ্নের সাথে আর একটা প্রশ্নের লিঙ্ক করা থাকে, অধিকাংশ ক্ষেত্রে লিঙ্ক করা থাকে। তো যদি লিঙ্ক করা থাকে সেই ক্ষেত্রে আমরা লিঙ্কটা উল্লেখ করব। যেমন এখানে আমরা কতে পেয়েছিলাম কি? দৈনিক সঞ্চয়ের পরিমাণ 50 টাকা। এই জন্য আর এখানে নতুন করে বের করতে হবে না তোমাকে। এখানে লিখবে ক হতে পাই দৈনিক সঞ্চয় 50 টাকা। দৈনিক সঞ্চয় কত তার? দৈনিক সঞ্চয় 50 টাকা। আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। তো সাপ্তাহিক সঞ্চয় মানে 7 দিনের সঞ্চয়, যেহেতু এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে কি লিখেছি দেখো, একদিনের সঞ্চয় 50 টাকা, অতএব 7 দিনের সঞ্চয় নিঃসন্দেহে বেশি। তাহলে 50 গুণ 7 সমান কত হচ্ছে? 350 টাকা। তাহলে নির্ণয় সাপ্তাহিক সঞ্চয় কত? 350 টাকা। তাহলে এটা দেখো খুব সহজ, আমরা খুব সহজেই তার সাপ্তাহিক সঞ্চয়টা বের করলাম। এবার বলছে যে ওই ব্যক্তির বার্ষিক সঞ্চয় কত। বার্ষিক মানে হলো এক বছরের সঞ্চয় কত। তাহলে আমরা ওই কয়ের লিঙ্কটা দিব যে দৈনিক সঞ্চয় কত। তো দৈনিক সঞ্চয় কত ছিল তার? 50 টাকা। দৈনিক সঞ্চয় 50 টাকা। তা লিখেছি যে আমরা জানি এক বছর সমান 365 দিন। ওখানে সাপ্তাহিক বের করেছিলাম, লিখেছিলাম যে এক সপ্তাহ সমান 7 দিন। আর এখানে কি? বছরের কথা লিখেছি, যেহেতু আমরা বার্ষিক সঞ্চয়, বার্ষিক বলতে বছরে বোঝাবে, তো বার্ষিক সঞ্চয় বের করব। তো এখানে লিখেছি এক বছর সমান 365 দিন। তারপর লিখেছি একদিনের সঞ্চয় 50 টাকা, অতএব 365 দিনের সঞ্চয় কত? বেশি হলে কি হবে? গুণ হবে। তো আমরা গুণ করেছি 50 গুণ 365। তো 50 আর 365 গুণ করে কত হয়েছে? গুণ করে হয়েছে
এটা 18,250 টাকা। অর্থাৎ এই যে এখানে যে 50-এ শূন্য আছে খেয়াল করেছো, এই শূন্য মনে মনে বাদ দিয়েছি, বাদ দিয়ে এটা রাব করা দরকার হয়নি, আমরা গুণ করেছি। গুণ করে দিলে কত হচ্ছে, এখানে হয়েছে 1825, এর সাথে ডানে একটা শূন্য বাদ দিয়েছিলাম আমরা, সেই শূন্যটা বসিয়ে দিয়েছি। তার মানে এই শূন্যযুক্ত এককের অঙ্কে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্য আমরা বাদ দিয়ে কি করতে পারি, গুণ করতে পারি, পরে উত্তরে আমরা সেই শূন্য বসিয়ে দিব। তো সেভাবে আমরা করেছি। তাহলে ওই ব্যক্তির 1 বছরের সঞ্চয় হলো 18,250 টাকা। তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম 3 নম্বর যে গাণিতিক সমস্যা ছিল, সেই গাণিতিক সমস্যার সমাধান আমরা পেয়ে গেলাম। তোমরা এটা সুন্দরভাবে খাতায় তুলে নিবে এবং এই শিটগুলোও তোমরা কালেক্ট করতে পারবে আমার কাছ থেকে। তো চলো আমরা চলে যাই আমাদের 4 নম্বর সমস্যায়। 4 নম্বর গাণিতিক সমস্যায় কী আছে দেখো, ভালো করে খেয়াল করো। 4 নম্বর গাণিতিক সমস্যায় ছিল হলো যে একটি টেবিলের মূল্য 750 টাকা। একটি টেবিলের মূল্য কত? 750 টাকা ও একটি চেয়ারের মূল্য 250 টাকা। কতে বলেছিল যে 20টি চেয়ারের মূল্য কত? খতে বলেছে একটি টেবিল ও একটি চেয়ারের মূল্যের পার্থক্য কত? তারপরে গতে বলেছে 10টি টেবিল ও 20টি চেয়ারের মূল্য কত? এটাও খুব সহজ অঙ্ক, তোমরা নিশ্চয়ই খুব আমার দেখানোর প্রয়োজন নেই, তারপরে আমি এটা সমাধান দিচ্ছি। দেখো আমরা কীভাবে সমাধান করেছি। আমরা লিখেছি যে 5 নম্বর প্রশ্নের উত্তর। এখানে কতে বলেছি উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে কি যে একটি গরুর মূল্য কত? 42,250 টাকা। এটা উদ্দীপকেই দেওয়া আছে, এই জন্য আমরা লিখেছি। তারপরে কি দেওয়া আছে? একটি খাসির মূল্য দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে। একটি খাসির মূল্য কত? 9,725 টাকা। তো আমাদের কত বলেছিল যে একটি গরু এবং একটি খাসির মূল্যর পার্থক্য কত? তাহলে আমরা বিয়োগ করেছি 42,250 থেকে 9,725 টাকা বিয়োগ করেছি, লিখেছি উভয় মূল্যের পার্থক্য 32,525 টাকা। তাহলে উত্তর কি? উত্তর হবে একটি গরু ও একটি খাসির মূল্যর পার্থক্য কত? 32,525 টাকা। তাহলে 32,525 টাকা এই গরু এবং খাসি, একটি গরু এবং একটি খাসির মূল্যের পার্থক্য। তাহলে আমরা এটা সহজেই পেয়ে গেছি যে একটি গরু এবং একটি খাসির মূল্যের পার্থক্য কী। তারপরে খতে বলেছিল কি আমাদের? খতে বলেছিল হলো যে খতে বলেছিল যে একটি, এখানে কি বলছে? খতে বলেছে যে 8টি খাসির মূল্য কত? তো 8টি খাসির মূল্য আমরা এখানে বের করছি। দেখো কিভাবে লিখেছি যে উদ্দীপকে দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, উদ্দীপকে দেওয়া আছে একটি খাসির মূল্য কত? 9,725 টাকা একটি খাসির মূল্য। অতএব 8টি খাসির মূল্য বেশি, একটি খাসির মূল্য যা 8টি খাসির মূল্য তার চেয়ে বেশি, কাজেই বেশি হলে গুণ করতে হবে। তো 9,725 গুণ 8, গুণ করেছি, কত হয়েছে? 77,800 টাকা। অতএব নির্ণেয় 8টি খাসির মূল্য কত? 77,800 টাকা। 8টি খাসির মূল্য কত? 77,800 টাকা। আমরা সহজে এটা পেয়ে গেছি। তারপরে আমাদের 5 নম্বর প্রশ্নে বলেছিল যে 12টি গরুর মূল্য কত? একদম সহজ, 12টি গরুর মূল্য ওই একইভাবে বের করবো আমরা। উদ্দীপকে দেওয়া আছে একটি গরুর মূল্য কত? 42,250 টাকা। অতএব 12টি গরুর মূল্য কম না বেশি? অবশ্যই বেশি, বেশি হলে গুণ। তাহলে 42,250 গুণ 12 সমান গুণ করলে কত হবে? গুণ করলে হবে হলো 5,07,000, তাই না? 5,07,000 টাকা। তাহলে 12টি গরুর মূল্য কত? 5,07,000 টাকা। একদম সহজ, এটা কোথাও কোনোটার সাথে কোনোটার লিঙ্ক নেই। লিঙ্ক যেগুলো আছে সেগুলো খুব সতর্ক অবস্থায় করতে হবে, খুব সাবধানতার সাথে করতে হবে। না হলে আমাদের যদি ক ভুল করো তুমি, তাহলে সেই ভুল উত্তর নিয়ে যখন খ করবে খও ভুল হবে, আবার খয়ের ভুল উত্তর নিয়ে যখন গ করবে তখন ভুল হয়ে যাবে। এই জন্য কাঠামোবদ্ধ অঙ্কে খুব সতর্কতা, খুব সহজ থাকে কাঠামোবদ্ধ অঙ্কগুলো, কিন্তু খুব সতর্কতার সাথে করতে হয়, খুব সাবধানে করতে হয়, যে যাতে করে কোনোটা ভুল না হয়। তাহলে আমরা 5 নম্বর গাণিতিক সমস্যার সমাধান আমরা পেয়ে গেলাম। তো চলো আমরা এখন দেখে নিই 6 নম্বর গাণিতিক সমস্যা। 5 নম্বর গাণিতিক সমস্যাটা যা আছে আমি এটা অ্যাট এ গ্লান্স একটা পিক দিচ্ছি তোমাদেরকে, তোমরা এখান থেকে তুলে নিতে পারবে, জুম করে তুলে নেবে। তো এখন চলো আমরা চলে যাচ্ছি 6 নম্বর গাণিতিক সমস্যায়। 6 নম্বর গাণিতিক সমস্যায় কী আছে দেখে নাও।
6 নম্বর গাণিতিক সমস্যার মধ্যে রয়েছে যে এখানে খেয়াল করো, বলছে একটি ছাত্রাবাসে 400 জন ছাত্রের 40 দিনের খাদ্য মজুদ আছে। ছাত্রাবাস কি? যেখানে ছাত্ররা সকলে একসাথে থাকে। তো ছাত্রাবাসে কতজন? 400 জন ছাত্রের 40 দিনের খাদ্য মজুদ আছে। কতজন? 400 জনের 40 দিনের খাদ্য মজুদ আছে। বলছে প্রত্যেক ছাত্রের একদিনের খাবার খরচ বাবদ লাগে কত? 120 টাকা। 120 টাকা লাগে। কতে বলেছে একজন ছাত্রের মাসিক খরচ কত। তারপরে খতে বলেছে যে ওই ছাত্রাবাসে মোট কত টাকার খাদ্য মজুদ আছে। তারপরে গতে বলেছে যে 20 জন নতুন ছাত্র আসলে 40 দিনে মোট কত টাকা খরচ হবে। তাহলে আমরা এইটার সমাধান করব। এই অঙ্কটা এই 5, 3, 4, 5 যে সমস্যাগুলোর সমাধান আমরা করেছি তার চেয়ে একটু ভিন্ন রকম। এটা তোমরা খুব সতর্কতার সাথে লক্ষ্য করবে এবং ভালোভাবে খেয়াল করবে, তাহলে এটার সমাধান খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না। তো চলো আমরা দেখে নিই সমাধানটা আমরা কিভাবে করেছি। তো দেখো এখানে কি বলেছি যে আমরা জানি, ভালো করে খেয়াল করো সবাই, এখানে বলেছে আমরা জানি 1 মাস সমান 30 দিন। উদ্দীপকে দেওয়া আছে একজন ছাত্রের একদিনে খরচ হয় 120 টাকা। একজন ছাত্রের একদিনের খরচ কত? একদিনের খরচ 120 টাকা। অতএব 30 দিনের খরচ, মাসিক খরচ বের করতে বলেছে। তো মাসিক খরচ যেহেতু বের করতে বলেছে সেহেতু আমরা অবশ্যই এখানে কি 30 দিনেরটা বের করব, তাই না? 30 দিনেরটা বের করা মানেই হলো মাসিক খরচ বের করা। তো একদিনের খরচটা আমাদের দেওয়া আছে এখানে উদ্দীপকে, অতএব আমরা 30 দিনের খরচটা খুব সহজেই বের করে নিতে পারি। দেখো এখানে আমি কীভাবে বের করেছি। একজন ছাত্রের একদিনের খরচ 120 টাকা, অতএব 30 দিনের খরচ কত? কম না বেশি হবে? একদিনের যা খরচ হবে 30 দিনের খরচ তার চেয়ে অবশ্যই বেশি হবে। বেশি হলে গুণ করব। আমরা কীভাবে গুণ করেছি? 120 গুণ 30। এখন দেখো যে এই শূন্য, 120-এর যে এককের ঘরের শূন্য এবং 30-এর এককের ঘরের শূন্য, এই দুইটা শূন্যই আমরা মনে মনে বাদ দিয়েছি। বাদ দিয়ে গুণ করেছি। কত হয়? 3 বারং 36। 36-এর পরে কয়টা শূন্য বাদ দিয়েছিলাম? একটা শূন্য, দুইটা শূন্য বাদ দিয়েছিলাম। তো 36-এর পরে দুইটা শূন্য বসিয়ে দিব, তাহলে কত হবে? 3600 টাকা। তাহলে কি উত্তর কী হবে? যে একজন ছাত্রের মাসিক খরচ 3600 টাকা। খুব সহজ। তো এরপরে দেখো খতে কি বলেছিল। খতে বলেছিল যে ওই ছাত্রাবাসে কত টাকার খাদ্য মজুদ রয়েছে। তো একজন ছাত্রের একদিনের খরচটা যেহেতু আমরা জানি, সেহেতু আমরা এটা কিন্তু সহজেই বের করে নিতে পারবো যে ওই ছাত্রাবাসে কত টাকার খাদ্য মজুদ আছে। তো কিভাবে আমরা করেছি এখানে খেয়াল করো যে একজন ছাত্রের একদিনের খরচ 120 টাকা, তাই না? এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এই জন্য আমরা লিখেছি উদ্দীপকে দেওয়া আছে একজন ছাত্রের একদিনের খরচ 120 টাকা। তারপরে খাদ্য আছে 40 দিনের। কয় দিনের খাদ্য আছে? 40 দিনের। তারপরে লোক সংখ্যা কত? ছাত্র সংখ্যা কত? ছাত্র সংখ্যা হলো 400 জন, তাই না? তাহলে আমরা একদিনের খরচ 120 টাকা, তারপরে কয় দিন আছে? 40 দিন। তো 40 দিনের অবশ্যই বেশি, তাহলে 120 গুণ 40। তারপরে একজনের খরচ যা হবে 40 দিনে, 400 জনের খরচ আরও বেশি হবে, তাহলে এটাও গুণ। অতএব আমরা এখানে লিখেছি শর্ত মতে 120 গুণ 40 গুণ 400। এই তিনটা সংখ্যা আমরা কি করেছি? গুণ করলে আমাদের বের হয়ে যাবে যে ওই গুদামে কত টাকার খাদ্য মজুদ আছে, সেটা আমরা জেনে নিতে পারবো। তো দেখো আমি কিভাবে গুণ করেছি। এটাও তোমার এখানে রাফ গুণ করার প্রয়োজন নাই। তারপরে আমি দেখো ডান পাশে এখানে লিখেছি রাফ। রাফ গুণ করেছি কত? 48 গুণ 4। 48 গুণ 4 কেন করলাম? এখানে দেখো যে এই শূন্যগুলো বাদ দিয়েছি এককের ঘর। এখানে দেখো ডান পাশে 400, ডান পাশে দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্য বাদ দিয়েছি। 4-এর ডান দিকে একটা শূন্য আছে, বাদ দিয়েছি। 12-র ডান দিকে একটা শূন্য আছে, বাদ দিয়েছি। এই শূন্যগুলো বাদ দিয়ে সংখ্যাগুলো গুণ করেছি। কত গুণ করেছি? 4 বারং 48। 48 আর 4 গুণ করেছি। দেখো 48 আর 4 গুণ করলে কত হয়? 192 হয়। তো 192 লিখেছি। লেখার পরে কি করেছি? কয়টা শূন্য বাদ দিয়েছিলাম? 1, 2, 3, 4। 4টা শূন্য বাদ দিয়েছিলাম। এখন এই 4টা শূন্য আমরা উত্তরে বসিয়ে দিব। তো 192-এর পরে দেখো 4টা শূন্য বসিয়ে দিয়েছি। 1, 2, 3, 4। তাহলে কত হচ্ছে? 19,20,000 টাকা। 19,20,000 টাকার খাদ্য মজুদ আছে। তো আমরা উত্তরে লিখেছি যে ওই ছাত্রাবাসে 19,20,000 টাকার খাদ্য মজুদ আছে।
যতজন ছাত্র আছে তাদের প্রত্যেকে একজনের খরচ থেকে আমরা কিন্তু অঙ্কটার সমাধান করেছি যে মোট হলো 19,20,000 টাকার খাদ্য ওই ছাত্রাবাসে মজুদ রয়েছে। এখন গতে বলেছে যে আরও যদি 20 জন ছাত্র আসে তাহলে মোট ওই 40 দিনে মোট কত খরচ হবে। তো আমরা এখানে কিভাবে বের করেছি খেয়াল করো যে উদ্দীপকে দেওয়া আছে একজন ছাত্রের একদিনের খরচ, একজন ছাত্রের একদিনের খরচ 120 টাকা, অতএব 20 জন ছাত্রের একদিনের খরচ, একজন ছাত্রের একদিনের যা খরচ 20 জন ছাত্রের একদিনে তার চেয়ে বেশি খরচ না কম খরচ, অবশ্যই বেশি খরচ, এই জন্য গুণ করেছি 120 গুণ 20। তারপরে কি বলেছে যে 20 জন ছাত্রের 40 দিনের খরচ, তো 20 জন ছাত্রের 40 দিনের খরচ, একদিনের যা খরচ হবে, একদিনের যা খরচ, একদিনের খরচ কত, এই যে 120 গুণ 20, একদিনের যা খরচ 40 দিনের খরচ অবশ্যই আরও বেশি হবে। তাহলে কি 120 গুণ 20 গুণ দেখো এখানে 40, তার মানে 96,000 টাকা। তাহলে এই 20 জনের 40 দিনের খরচ কত হবে, 96,000 টাকা হবে। এখানে দেখো এইখানে আমি যেভাবে অঙ্কটা করেছি এখানে কিন্তু ভিন্নভাবে করেছি, এখানেও তুমি এইভাবে করতে পারো। আবার এই জায়গাতেও এই যে আমি সংক্ষেপে শর্ত মতে লিখে একবারে গুণ করেছি এখানেও তুমি সেভাবেও করতে পারো। আমি দুই প্রক্রিয়া দেখিয়েছি, যেটা তোমাদের কাছে সহজ লাগে সেভাবেই করতে পারবে। এখানেও তুমি একবারে এরকম লিখতে পারো যে মোট ছাত্র সংখ্যা 20 জন, তারপরে দিন সংখ্যা 40 দিন, আর প্রতিদিন খরচ 120 টাকা, শর্ত মতে কত 120 গুণ 20 গুণ 40, এইভাবে তুমি করে ফেলতে পারো এই উপরের প্রক্রিয়ায়, এভাবে আমি যেভাবে এখানে খ নাম্বারটা করেছিলাম। আবার এই খ নাম্বারটাও কিন্তু তুমি এইরকম করে লিখে করতে পারো যে একজন ছাত্রের একদিনের খরচ 120 টাকা, অতএব 120 জন 400 জন ছাত্রের একদিনের খরচ কত 120 গুণ 400, তারপর 40 দিনের খরচ 120 গুণ 400 গুণ 40, এইভাবে এরকম করে করতে পারো। অর্থাৎ গুণ প্রক্রিয়া, পুরো অঙ্কটাই গুণ প্রক্রিয়া। তো এখানে আমরা গুণ করেছি, গুণ করে কত পেয়েছি, 96,000 টাকা পেয়েছি। কয়জন ছাত্রের, এটা হলো 20 জন ছাত্রের, যে নতুন 20 জন ছাত্র আসলো সেই 20 জন ছাত্রের খরচ হলো কত, 96,000 টাকা। কিন্তু আরও তো আমাদের খরচ আছে না, বলছে মোট খরচ কত হবে। তো এই 20 জনের খরচ হবে শুধু 96,000 টাকা। আর যে খাদ্যটা মজুদ ছিল সেটা তো নির্ধারিত ছাত্রের, অর্থাৎ এই 400 জন ছাত্রের 40 দিনের খরচটা তো আমরা আগেই বের করেছি। কত বের করেছি, 19,20,000 টাকা। তাহলে মোট খরচ কত হবে, মোট খরচ হবে এইখানে দেখো খেয়াল করো যে ক হতে পাই আগের খরচ কত ছিল, 19,20,000 টাকা, 19,20,000 টাকা। নতুন ছাত্রের খরচ কত, 96,000 টাকা। তাহলে মোট খরচ কত, দুইটা যোগ করেছি, যোগ করে কত হয়েছে, 20,16,000 টাকা। তাহলে মোট খরচ হবে, নির্ণয় উত্তর, মোট খরচ হবে 20,16,000 টাকা। তাহলে দেখো আমরা এটা একটু ভিন্ন রকম অন্য অঙ্কগুলোর চেয়ে কিন্তু সহজ, অনেক সহজ। এটা তোমরা বারবার করে চেষ্টা করবে, সাজেশন দেখে করার চেষ্টা করবে, না বুঝলে আবার ক্লাসটা দেখবে। তো এইভাবে আমরা এটার সমাধান পেয়ে গেলাম। তো যাই হোক, আমরা কত করলাম আজকে যে অঙ্কগুলোর সমাধান আমরা এখানে করেছি সেটা হলো 3 নাম্বার, প্রথম করেছি আমরা 3 নাম্বার অঙ্কের সমাধান করেছি। 3 নাম্বার যে গাণিতিক সমস্যাটা ছিল সাজেশনে, সেখান থেকে আমরা সেটার কাঠামোবদ্ধ সেই অঙ্কটা সমাধান করেছি। তারপরে করেছিলাম আমরা 4 নাম্বার অঙ্কটা যেটা ছিল সেটা আমরা করেছি, 4 নাম্বারটা করেছি, এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে করেছি 5 নাম্বার, তারপরে করলাম আমরা 6 নাম্বার, অর্থাৎ 4টা গাণিতিক সমস্যার, কাঠামোবদ্ধ অঙ্কের 4টা সমস্যার সমাধান আমরা এখানে করেছি। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালোভাবে অঙ্কগুলো খেয়াল করবে এবং আমি প্রতিদিন চেষ্টা করব যে কমপক্ষে 3টা-4টা অঙ্কের সমাধান করার জন্য, এতে করে তোমাদের জন্য অনেক সহজ হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, ক্লাসগুলো দারুণভাবে ফলো করো। আর ক্লাসগুলো অবশ্যই তুমি যেখানে না বুঝবে সেটা আমাকে কমেন্টস করবে, আমার কাছে প্রশ্ন করবে, ইনবক্স করবে, আমাকে লিখবে, আর শেয়ার করবে, লাইক করবে। তো এভাবে আমরা কানেক্ট থাকবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সবাই বারবার করে চেষ্টা করো, আশা করি তোমরা খুব ভালো করবে ইনশাআল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।